করোনায় মৃত্যু ৫৬ ভাগের বয়সী ৬০ শনাক্তের পরে চিকিৎসা নিলে কমে মৃত্যু ঝুঁকি, বলছেন চিকিৎসক। মহাখালীতে ১,০০০ বেডের করোনা হাসপাতাল উদ্বোধন আজ। থাকছে ১০০ আইসিইউ এবং অক্সিজেন সরবরাহ। চলে গেলেন ৮০ দশকের সারা জাগানো চিত্রনায়ক ওয়াসিম। ভুগছিলেন কিডনি, ফুসফুস সহ নানা জটিলতায়। ২.৫ লাখ ছাড়ালো ভারতে একদিনে করোনা শনাক্তের সংখ্যা। বিশ্বে ২৪ ঘন্টায় ১১,৫০০ জনের প্রাণহানি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। দেশে করোনায় মৃত্যুর ৭৪% পুরুষ আর নারী ২৬%। মোট মৃত্যু ৫৬%। বয়স ৬০ ২৪%। ৫১ থেকে ৬০ বছর বয়সী আর ১০ বছরের কম বয়সী ৪০ শিশুর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা শনাক্তের পরপরই চিকিৎসা শুরু হলে জটিলতা কমার পাশাপাশি কমবে মৃত্যু ঝুঁকিও। বহুরূপী করোনায় দেশে আক্রান্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে ১০,০০০। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, দেশে ৬০ মানুষ মারা গেছে ৫,৭৯৬ জন, আর ৫১ থেকে ৬০ বছর বয়সী মানুষের মৃত্যু হয়েছে ২,৫৩২ জনের। এছাড়া ২১ থেকে ৪০ বছর বয়সী ৭০৩ জন, ২০ বছরের নিচে ১১১ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, করোনা আক্রান্তরা শুরু থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট কাজ করছে। এই ভেরিয়েন্টের শিশু এবং ইয়াং পিপল যারা, তাদেরকেও আক্রান্ত করছে। সেই প্রেক্ষাপটে যাদের কমরবিডিটি আছে তাদের বেলায় তারা যখন কোভিড উপসর্গ দেখা দিবে, সেই ক্ষেত্রে প্রথমেই তারা কোভিড টেস্ট করে চিকিৎসকদের শরণাপন্ন হওয়া উচিত কিংবা হসপিটালাইজড হওয়া উচিত। সেই ক্ষেত্রে তাদের মৃত্যু ঝুঁকি অনেকটা কমে আসবে। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায় ৫,৯৮০ জনের। এরপর চট্টগ্রামে ১,৮৫১ জন, রাজশাহীতে ৫৪৬ জন, খুলনায় ৬৩৬, রংপুরে ৩৯৭ এবং সিলেটে মারা গেছে ৩৪৯ জন। ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ৭ দিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬২২ জনের। প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে ৮৮-রও বেশি মানুষের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় টানা দুদিন ১০১ জনের মৃত্যু দেখল দেশ। এ নিয়ে মোট প্রাণহানি ১০,২৮৩ জনে দাঁড়ালো। তবে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে লক্ষ্য করা যাচ্ছে, এই সময়েও কমছে নমুনা পরীক্ষা। শনিবার পরীক্ষা হয়েছে ১৬,১৮৫ নমুনা। শুক্রবার এই সংখ্যা ছিল ১৮,৯০৬টি। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বমুখী। শুক্র ও শনিবার মৃত্যু হয়েছে ১০১ জন করে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ১০১ জনের মধ্যে হাসপাতালে ৯৯ ও বাসায় ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬০ বছরের বেশি ৫৮ জন। শনিবার নতুন রোগী শনাক্ত হয়েছে ৩,৪৭৩ জন। পরীক্ষা বিবেচনায় হার ২১.৪৬। শুক্রবার শনাক্ত হয় ৪,৪১৭ জন, হার ২৩.৩৬। নতুন পরীক্ষা কমায় উদ্বেগ জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন, করোনা মোকাবিলায় অন্যতম উপায় পরীক্ষা বাড়ানো, রোগী শনাক্ত ও আইসোলেশন নিশ্চিত করা। এসব নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। রোগী যদি এইভাবে অবলীলায় আরো বাড়তে থাকে, তাহলে জনদুর্ভোগ কিন্তু চরমে পৌঁছাবে। সুতরাং এক্ষুনি এটি অত্যন্ত কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, যাতে আর কোনো রোগীর সংখ্যা না বাড়ে। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৭,১৫,২৫২ জন। সুস্থ হয়েছেন আরও ৫,৯০৭ জন। এ নিয়ে মোট সুস্থ ৬,০৮,৮১৫ জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীতে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালের উদ্বোধন আজ। ১,০০০ বেডের এই হাসপাতালের নাম দেওয়া হয়েছে ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল। সকাল 11:30টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাসপাতালটি উদ্বোধন করার কথা রয়েছে।
এই হাসপাতালে 100 শয্যার আইসিইউ এবং 112টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও। এখানে চিকিৎসা সেবা দিতে এরই মধ্যে 500 চিকিৎসক, 700 নার্স, 700 স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থাও করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এর পরিচালনায় থাকছে সেনাবাহিনী। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের মধ্যেও অনেকটাই স্বাভাবিক রাজধানীর রাস্তাঘাট। গণপরিবহন বন্ধ থাকলেও সড়ক দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস। পুলিশের বিভিন্ন চেকপোস্টে দেখা দিয়েছে জট। লকডাউন বাস্তবায়ন করতে রীতিমতো হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশে প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ ও মৃত্যু রেকর্ড হলেও কোনোভাবে লকডাউনের বিধিনিষেধ মানতে চাইছে না রাজধানীবাসী। সরকারের পক্ষ থেকে অতি জরুরি কাজ, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ কেনাকাটা ছাড়া বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে তা না মেনে অনেকেই তুচ্ছ কারণে বের হয়েছেন রাস্তায়। যারা বের হয়েছেন তাদের অনেকের মুখে নেই মাস্ক। এটাই তো মাস্ক আমরা ব্যবহার করি, কাজের জন্য মেশিন চালাইতে হবে, মেশিন। গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে বেড়েছে রিকশা চলাচল। সিএনজি, অটোরিকশা ও প্রাইভেট কারের সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। কোনো কোনো সড়কে দেখা দিয়েছে যানজট। পরিস্থিতি দেখে মনেই হয় না কঠোর লকডাউন চলছে। লকডাউনের আওতামুক্ত প্রতিষ্ঠানগুলো নিজেদের কর্মী পরিবহন করছে গাদাগাদি করে, ফলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যবিধি, বাড়ছে সংক্রমণ ঝুঁকি। সামাজিক দূরত্বটা মেনটেন হয় নাই আসলে একই গাড়ির ভেতর, এই কারণে নিরুপায় হয়ে যাচ্ছে। কি করব বলেন, আমরা বারবার কমপ্লেইন করছি, এভাবে যাওয়া সম্ভব না। একজনের কোলে বসে আর একজনের যেতে হচ্ছে। বাড়তি গাড়ির চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি অকারণে যারা বের হয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। আজকে একটু গাড়ি বেশি পরিলক্ষিত হচ্ছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেকে নানান অজুহাতে বের হওয়ার চেষ্টা করছে, আমরা এগুলো যাচাই বাছাই করতেছি। করার পরে যদি দেখি যে হ্যাঁ কেউ আইন লঙ্ঘন করতেছে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাইক চালকদের। অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং বন্ধ থাকলেও ভাড়ায় যাত্রী পরিবহন করছেন অনেকেই। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কঠোর লকডাউনের পঞ্চম দিনের পরিস্থিতি জানাতে এবার ঢাকা ও যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানী মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর সড়ক পরিস্থিতি কেমন দেখছেন, আর গত কয়েকদিনের তুলনায় চিত্র কিছুটা পাল্টেছে কিনা? চিত্র একেবারেই পাল্টে গেছে। আপনি জানেন গতকাল শনিবার বন্ধ ছিল ব্যাংক কিংবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলো যেহেতু লকডাউনের আওতামুক্ত, অতএব সেই প্রতিষ্ঠান আছে হলো, অতএব তাদের কর্মী কিংবা কর্তাদের যেতে রাস্তায় গাড়ি চলাচল করতে পেরেছে। আমি যদি এই মুহূর্তের পরিস্থিতি আপনাকে একটু দেখাতে চাই, আমরা ঠিক মহাখালী বাস স্ট্যান্ড রয়েছি। পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু আপনি জানেন যে সিএনজি চলাচল একবারই নিষেধ, তারপরও সিএনজি রাস্তায় বেরিয়েছে, অটোরিকশা চলছে, বাইক চলছে, কোনোভাবেই কাউকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অর্থাৎ মুভমেন্ট পাসের যে বালাই, সেটিও আমরা গতকালকে মুভমেন্ট পাস অনেকের কাছেই পাইনি। এখন মুভমেন্ট পাস আসলে কেউ করছেন না, কারণ যে রাস্তায় বের হয়েছেন তিনি আবার হয়তো গিয়ে বলছেন যে আমার তো আসলে কিছুই দরকার হয়নি, আমি রাস্তায় বের হতে পারছি। এই খবর শুনে অন্যরাও রাস্তায় বের হচ্ছেন। পুলিশের তৎপরতা যদি সকাল থেকে বলি, পুলিশের মতো করে কাজ করছে, জিজ্ঞাসাবাদ করছেন, নানান অজুহাত দিচ্ছেন যাত্রীরা। কেউ বলছেন হাসপাতালের কথা, কেউ বলছেন তিনি গার্মেন্টস কর্মী। নানান কারণে নানান রকমভাবে তারা আসলে বের হয়েছেন। আবার প্রত্যেকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে আমরা যেটা দেখেছি, থানা তিনি যেই থানায় আছেন সেই থানার কাছ থেকে চলাচলের জন্য পারমিশন নিয়েছেন। সেই পারমিশনটি কেউ কেউ দেখাচ্ছেন, আবার কেউ কেউ ভুয়া পরিচয় দিয়েছেন। অর্থাৎ তিনি শিল্প সংশ্লিষ্ট কোনো কাজের সাথে সম্পৃক্ততাই তার হয়তো নেই, তিনি সেই রকম শিল্প সংশ্লিষ্ট একটি কাগজ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে সেরকম একটি কাগজ দেখানো হচ্ছে। সেই কাগজ আসলে খতিয়ে দেখছে পুলিশের, কিছুই আসলে করার নেই। সত্যি কথা আমরা যদি বলি তাহলে লকডাউন বলতে আসলেই কোনো কিছু নেই। গণপরিবহন ছাড়া, অর্থাৎ বাস ছাড়া আর লেগুনা ছাড়া সব কিছুই চলছে। কোথায় লকডাউন, এরকম প্রশ্নও তুলেছেন কেউ কেউ। রিক্সা চলাচল আমরা বেশ কয়েকদিন দেখেছি যে মূল সড়কে আসলে রিক্সা চলাচল করতে দেওয়া হয়নি, অলিগলিতে চলাচল করছে। সেক্ষেত্রে আজকে যে পরিস্থিতি, তাতে রিক্সাও আমরা আসলে মূল সড়কে চলতে দেখছি। আর মূল রাস্তায় জমায়েত খুব একটা কম থাকলেও অলিগলিগুলো কিন্তু খুবই ঠাসা থাকে জনসমাগম। আর স্বাস্থ্যবিধি তো আসলে বালাই নেই, কেউ মানছেন কেউ মানছেন না, যে যার মতো করে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে একটি বাইক পুলিশের এক সদস্য বাইকটি থামিয়েছেন, এটি কিন্তু 5ই এপ্রিল থেকে বিআরটিসির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে স্পষ্ট স্বাস্থ্যবিধি মেনে বাইক চলাচল করতে হবে। একটি বাইকে একের অধিক থাকতে কেউ পারবে না। সেক্ষেত্রে আপ কিংবা রাইড শেয়ারিংয়ের যে সিএসটি কিন্তু বন্ধ রয়েছে। তারপরও কেউ কেউ সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে খ্যাপে ভাড়া মারছেন অনেকেই।
কেউ কেউ বলছেন আসলে তিনি তার পরিবারের লোক, কেউ বলছেন আত্মীয়, কেউ বলছেন হাসপাতালে যাবেন, এরকম নানান কারণ দেখিয়ে তারা আসলে রাস্তা চলাচল করছে। তো এর আগের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি খুব একটা পাল্টায়নি, তবে রাস্তায় গাড়ি চলাচলের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, শুধুমাত্র বাস ছাড়া সবই চলছে। পুলিশের পক্ষ থেকে বারবার যেটা বলা হয়েছে, এত বড় শহর, এই শহরে আসলে সত্যিকার কি শুধুমাত্র পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসিয়ে যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিগতভাবে মানুষ সচেতন না হবে কিংবা নগরবাসী সচেতন না হবে, সত্যিকার্থেই লকডাউন বসিয়ে বা কার্যকর সর্বাত্মক লকডাউন বলেন, কঠোর লকডাউন বলেন, কোনোটাই ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না যতক্ষণ না পর্যন্ত নগরবাসী ব্যক্তিগতভাবে সচেতন না হবে। আশরাফ। আলামিন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার যশোরের পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরে লকডাউনের বিধিনিষেধ কতটা বাস্তবায়ন হচ্ছে আর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে কিনা? আসলে যশোরে কিন্তু ঢাকার যে চিত্র এতক্ষণ আলামিন বললেন তার ভিন্নটি আমি দেখতে পেয়েছি। গত 5 দিন যে অবস্থা ছিল, আজকেও কিন্তু আমি এই যে সকাল থেকে সেই একই অবস্থা দেখছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি যশোর শহরের মূল পয়েন্ট দরাকানা চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আসলে অনেকটাই ফাঁকা অবস্থা বিরাজ করছে, অথচ লকডাউন ছাড়া অন্য সময়গুলোতে কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে, সেখানে কিন্তু যানজটেরও সৃষ্টি হয়। আমি যে লকডাউনের প্রথম দফা এবং যে দ্বিতীয় দফায়, পুরো দুটি দফায় আমি ঘুরেছি তখন কিন্তু আমি দেখেছি যে যশোরবাসীর মাঝে তুলনামূলক অনেক সচেতনতা কাজ করেছে। এর পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকেও যে সমস্ত তৎপরতা নেওয়া হয়েছে, সেই তৎপরতার কারণেই কিন্তু মানুষ সচেতন হয়েছে। যেমন সর্বশেষ গতকালকে কিন্তু যশোরে 43টি ভ্রাম্যমাণ আদালত 43 জনকে জরিমানা করেছেন এবং সেখানে 52,600 টাকা জরিমানা করা হয়েছে। এবং এর প্রতিদিনই কিন্তু এরকম 30 বা 40-এর উপরে কিন্তু এই ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করে, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু একই রকম তৎপরতা আমরা দেখেছি। অর্থাৎ প্রথম দিকে যে সময় মানুষের ভেতরে সচেতনতা কাজ করেছিল না, তখন কিন্তু এই ভ্রাম্যমাণ আদালত যে পরিচালনাটি হয়েছে, এই আদালত পরিচালনা হওয়ার কারণেই কিন্তু মানুষ অনেকটা সচেতন হয়েছে এবং তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে তারা তাদের সমস্ত কাজকর্ম পাচ্ছে। শুধুমাত্র সমস্যা ছিল যশোর বড়বাজার কেন্দ্রিক, অর্থাৎ বড়বাজারে আমরা দেখেছিলাম যে প্রচুর মানুষ ভিড় করছেন এবং তারা সেখানে আসছেন, এসে তারা কেনাকাটা করছেন এবং সেই কেনাকাটা করার সময় তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানছিলেন না। সেটাও কিন্তু গতকালকের যে সভা হয়েছিল করোনা প্রতিরোধ কমিটি, সেই সবাই কিন্তু তারা সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বড়বাজারকে সরিয়ে অন্যান্য যে জায়গা আছে, দুটি জায়গার কথা যশোর খালদা রোড এবং তার পাশে আরেকটি সড়কে, এই দুটি সড়কে মাছবাজার এবং বড়বাজার যেটি কাঁচা বাজার, সবজির বাজার, সেই বাজারটি স্থানান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য যে বাজারগুলো আছে সেই বাজারে কিন্তু স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থাৎ এই বাজারগুলো যখন স্থানান্তর হয়ে যাবে এবং তাদের কার্যক্রমগুলো স্বাভাবিক বিস্তৃত জায়গায় শুরু হবে, তখন কিন্তু যশোরকে আমরা বলতে পারবো মোটামুটি যে স্বাস্থ্যবিধি মেনে চলে সচেতনতার মাধ্যমে যশোরের মানুষ তারা করোনাকে প্রতিরোধ করার জন্য চলছেন। থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। শনিবার জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। শনিবার রাতে গুলশানে ব্রিফিংয়ে এই তথ্য দেন তারা। চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার শরীরে 102 ডিগ্রি জ্বর রয়েছে, তবে সার্বিক শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই, বাসাতেই চিকিৎসা চলবে বলে জানান চিকিৎসকেরা। গত 10 এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ ধরা পড়ে। 16 এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যান করা হয়। এরপর চিকিৎসকেরা জানান, সিটি স্ক্যান রিপোর্টে খালেদা জিয়ার ফুসফুসে করোনার সামান্য সংক্রমণ ধরা পড়েছে। আমরা যে নতুন অ্যান্টিভাইরাল ওষুধটা শুরু করেছি, সেটা আজকে 3rd ডে হবে। অলরেডি উনি 2টো ডোজ পেয়েছেন এবং মনে হচ্ছে এই মুহূর্তে যে সেইটার রেসপন্স পজিটিভ, ভালো রেসপন্স আমরা পাচ্ছি বলে মনে হচ্ছে। আর আমরা ওনার পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন এগুলো চেক করেছি, এগুলো ভালো আছে। চলে গেলেন 80-র দশকে ঢালিউড কাঁপানো দিকপাল অভিনেতা চিত্রনায়ক ওয়াসিম। শনিবার রাত 12টা 40 মিনিটে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওয়াসিমের ছেলে জানান, বেশ কিছুদিন ধরেই কিডনি, ফুসফুস সহ নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 74 বছর। তুমি বুকে আগুন জ্বালিও না, তুমি
রাতের পর দিন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক। এরপর 1976 সালে SM শফি পরিচালিত দি রেইন চলচ্চিত্রের দর্শকপ্রিয়তায় হয়ে ওঠেন সুপারস্টার। 80 ও 90-এর দশকে ঢালিউডে শীর্ষ অভিনেতাদের কাতারে নিজের নাম লেখান নায়ক ওয়াসিম। একে একে অভিনয় করেন ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশ্মন, নরম গরম, লুটেরা, জীবন সাথী, রাজমহল, বিনি সুতার মালা সহ 152টির মতো চলচ্চিত্রে। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো। 80-র দশকে ওয়াসিম অলিভিয়া জুটি যখন জনপ্রিয়তার শীর্ষে, তখন একে একে মুক্তি পায় দি রেইন, বাহাদুর, লুটেরা, লাল মেম সাহেব, বেদিন সহ সারা জাগানো সব ছবি। আর রাজদুলালি চলচ্চিত্রে শাবানার সঙ্গে জুটি বেঁধে মুগ্ধ করেন ভক্তদের। সওদাগর, নরম গরম, পদ্মাবতী, রসের বাইদিনী সহ জনপ্রিয় চলচ্চিত্রে অঞ্জু ঘোষের সঙ্গে অভিনয়ে হয়ে ওঠেন জীবন্ত কিংবদন্তি। দীর্ঘদিন ধরেই চোখ, কিডনি, ফুসফুস সহ নানা রোগে ভুগছিলেন ওয়াসিম। শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। পরে 12:40 চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। যখন ইমার্জেন্সিতে ঢোকায় তখন আমি দেখলাম যে ওনার অবস্থা খুব বেশি ভালো না। তারপর আমরা পালস বিপিগুলো দেখতে লাগলাম, কোনো কিছু ফাইন্ডিংস পেলাম না। হ্যাঁ, সব কিছু জিরো দেখলাম। ঠিক আছে, তো এই কারণে আমরা তখন একটা ইসিজি করার চেষ্টা করলাম, লাস্ট ডিক্লারেশন। ইসিজি করার পর আমরা ফাইন্ডিংস পেলাম যে ওখানে পুরো ফ্ল্যাট অ্যান্ড স্টেট। ঠিক আছে, ওখান থেকে আমরা শিওর হলাম যে উনি ডেথ। 1947 সালে চাঁদপুরের মতলবে জন্ম এই কিংবদন্তি অভিনেতার। ওয়াসিমের মৃত্যুতে চলচ্চিত্র শিল্পীরা হারালো তাদের অভিভাবককে। অসামান্য সব কাজের মাধ্যমেই ভক্তদের ভালোবাসায় চিরকাল সিক্ত হবেন রূপালী পর্দার এই কিংবদন্তি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বকেয়া বেতনসহ 4 দফা দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে 5 শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন 20 জন। গুলিবিদ্ধ 11 জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ ও জেলা প্রশাসন আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে। আত্মরক্ষার্থেই শ্রমিকদের ওপর গুলি চালানো হয় দাবি পুলিশের। বাঁশখালী উপজেলার গন্ডামারা পশ্চিম বরঘোনায় বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতন, ইফতারের সময় বিরতি সহ 4 দফা দাবি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। শুক্রবারও এ নিয়ে মালিকপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শ্রমিকরা, কিন্তু আশ্বাস না পেয়ে শনিবার সকালে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। আমরা বলছি আমাদের দাবি নিয়ে যাবো চাইনিজের অফিসে, আমরা দাবি জানাবো ওদেরকে যে আমাদের দাবিটা মানলে আমরা কাজ করব। এইগুলা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে পুলিশরা আমাদেরকে ধাক্কাধাক্কি করে মারধর শুরু করছে। হুট করে দেখি গুলি শুরু করছে। আমরা কল্পনাও করতে পারিনি যে আমাদেরকে ডিউটির জন্য নিয়ে কেন ওরা গুলি করছে। গেটে যাওয়ার সাথে সাথেই তখন পুলিশ সামন দিকে আসছে, আইসা পুলিশ সরাসরি একটা গুলি করে দিল। প্রথমে গ্যাস ফায়ার করছে, এরপর সরাসরি সব লোকজন গুলি করে দিচ্ছে। এদিকে কোনো লোকজন কোনো বিশৃঙ্খলায় যায় না। লোকাল একটা রাজনৈতিক একটা দৌরাত্ম এখানে কাজ করতেছে আর কি, একটা রাজনৈতিক বিষয়। কারণ এই বাংলাদেশের প্রত্যন্ত জায়গা থেকে আসা শ্রমিকদের মধ্যে অস্ত্র থাকার কথা না। সংঘর্ষে গুলিবিদ্ধ 16 জনকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আহমেদ রেজা, রনি হোসেন, শুভ ও রাহাত নামে 4 শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে সেখানে মারা যান রায়হান নামের আরও একজন। তো সেখান থেকে আমাদের এখানে প্রায় মৃত অবস্থায় আমরা 11:15টার দিকে আমরা 4 জন লাশ পেয়ে থাকি। পরবর্তীতে প্রায় আরো 12 জনের মতো আহত অবস্থায় আমরা পেয়েছিলাম। ম্যাক্সিমামই বলা যায় তাদের গুলিবিদ্ধ অবস্থায় ছিল। সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনা তদন্তে পুলিশ ও জেলা প্রশাসন আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে। আজকে সকালবেলা যখন শ্রমিকরা একত্রিত হয়ে আপনার আশেপাশের গাড়িগুলোতে এবং অফিসগুলোতে অগ্নিসংযোগ করছিল এবং নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ ছিল তাদের উপরে আক্রমণ করেছিল চারদিক থেকে, তখন আমার কাছে মনে হয়েছে তাৎক্ষণিকভাবে যে পুলিশের আসলে এই মুহূর্তে উপায় ছিল না। এর আগে 2016 সালে একই বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের সাথে সংঘর্ষে মারা যায় 6 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
নিখোঁজের ৯ বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দাবি করেন, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি, দলেরই কয়েকজন নেতার হাত রয়েছে। তবে মির্জা ফখরুল বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে নেতৃত্ব দেওয়ায় নিখোঁজ হয়েছে ইলিয়াস আলী। শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। এর পরদিনই বিএনপি অভিযোগ করে তাকে সরকারই গুম করে রেখেছে। তার সন্ধানের দাবিতে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি। ইলিয়াস আলী নিখোঁজের ৯ বছর পর বিএনপির অভিযোগের বিপক্ষে দাঁড়ালেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকার নয়, গুমের পেছনে দলের অনেকে দায়ী। আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে এই সরকারের কাছে, এটা আমি জানতে চাই। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ইলিয়াস আলীর মতো নেতা নিখোঁজ হওয়া বিএনপির রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। জনাব ইলিয়াস আলী সাহেবের গুম হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া, এটা কোনো কাকতালীয় ব্যাপার বা সরকারের সিদ্ধান্তের ব্যাপার শুধু ছিল বলে আমরা কেউই মনে করি না। আমাদের বুঝতে হবে যে কি কারণে তিনি নিখোঁজ হলেন। কিছুদিন আগেই তিনি যে আন্দোলনটির সঙ্গে নেতৃত্ব দিচ্ছিলেন সিলেটে, হচ্ছে টিপাইমুখ বাঁধ, ভারতে যে টিপাইমুখ বাঁধ স্থাপন করা হবে তার বিরুদ্ধে তিনি একটা আন্দোলন গড়ে তুলেছিলেন। এটা অন্যতম প্রধান কারণ ইলিয়াস আলী সাহেবের গুম হয়ে যাওয়ার পেছনে। ইলিয়াস আলীর নিখোঁজ, এটা অন্যতম প্রধান কারণ ইলিয়াস আলী সাহেবের গুম হয়ে যাওয়ার পেছনে। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া নিয়ে নিজের বক্তব্য সম্পর্কে বিস্তারিত জানাতে রবিবার বিকেলে নিজের বাসায় সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও থাকছে। অনাবৃষ্টির কারণে হুমকিতে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের আমের ফলন। বৃষ্টি না হওয়ায় বাগানে বাগানে ঝরে পড়ছে বিপুল পরিমাণ আম। সেচ দিয়েও কোনো লাভ হচ্ছে না বলে জানিয়েছেন কৃষকরা। আর কৃষি বিভাগ বলছে, এখনই পর্যাপ্ত বৃষ্টি না হলে আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। বৈশাখেও বৃষ্টি নেই চাঁপাইনবাবগঞ্জে। বৃষ্টি না থাকায় ঝরে পড়েছে প্রচুর আম। গত এক দশকের মধ্যে এবারে সবচেয়ে বেশি মুকুল ধরে গাছে। তবে মুকুল থেকে গুটি হওয়ার পর আম ঝরে যাচ্ছে। বাগানে বাগানে সেচ দিয়েও লাভ নেই। এরই মধ্যে কোনো কোনো বাগানের অর্ধেক আম ঝরে পড়েছে। এ অবস্থায় আমের ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। অনেকদিন থেকে পানি নেই, পানির হাহাকার পড়ে গেছে। এ কারণে আম ঝরছে, প্রচুর আম ঝরে পড়ে গেছে। গাছের গোড়ায় পানি শোষণ দিয়া পানি করে তবুও দেখা যাচ্ছে যে আম থামে না, আম নামতি আছে, গাছটা পড়তি আছে। মুকুল আপনার বাগানে ভালোই ছিল, এই খরার কারণে সব ঝরে পড়া হলো। তারপর যেটুকু আম হলো, এই আবার খরা জোরাল হয়ে গেল, যে আম ঝরতে লেগেছে। এখন চাঁপাইনবাবগঞ্জের বড় বড় গাছে সেচ দেওয়া সম্ভব নয় উল্লেখ করে এই কৃষি কর্মকর্তা বলছেন, এখনো পর্যাপ্ত বৃষ্টি হলে বিপুল পরিমাণ আম টিকানো সম্ভব হবে। গাছের গোড়াতে পানি দিলে হবে না, মুকুলের উপরে যখন গাছটা আমটা বড় হয় তখন সেই জায়গাতে আমের পানি পড়ে আমের উপরে, তাহলে আমের বোঠাটা শক্ত হয়। এবছর চাঁপাইনবাবগঞ্জে ৩৪,৭৭৮ হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যা গত বছরের চেয়ে ১,৭০০ হেক্টর বেশি। আর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ মেট্রিক টন। কৃষি বিভাগের হিসেবে এবছর ৯৫% বেশি গাছে মুকুল এসেছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সম্প্রতি কক্সবাজার সৈকতে ভেসে আসা একজোড়া ব্রাইডস তিমির মৃত্যুর কারণ জানা যায়নি। তিমিগুলোর শরীরে আঘাতের চিহ্ন ছিল না, শরীরের বর্জ্য পরীক্ষায়ও দূষণ পাওয়া যায়নি। এই তিমির গড় আয়ু ৮০ বছর হলেও মৃত তিমিগুলোর বয়স ছিল ৩৫ থেকে ৪০ বছর। গবেষকরা বলছেন, গত ৪ বছরে এই প্রজাতির মোট ৪টি তিমির মরদেহ ভেসে এসেছে। তবে পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে এসব মৃত্যু রহস্য থাকছে অজানা। ৯ ও ১০ এপ্রিল কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে আসে ২টি তিমির মরদেহ। গবেষকেরা বলছেন, ব্রাইডস হোয়েলের প্রজাতির এই তিমি বঙ্গোপসাগরের গিরিখাত
সোয়াচ অফ নো গ্রাউন্ডে বসবাস করে। সেখানেই মারা যায় তিমি দুটি। বাংলাদেশ ওশনোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট বলছে, মৃত তিমির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। গভীর সমুদ্রে প্রায় 10 থেকে 15 দিন আগে মারা যাওয়ায় শরীরের অর্ধেক পচে যায়। তবে মৃত তিমি বা ডলফিন পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই ইনস্টিটিউটে। আমাদের আসলে সক্ষমতা কিছুটা ঘাটতি তো আছে, যেহেতু ওশান গোয়িং রিসার্চ ভেসেল আমাদের ওভাবে নাই। আর মেবি যে গবেষণা জাহাজটি আছে এটি মূলত হাইড্রোগ্রাফিক ডাটা সংগ্রহ করে। আর সুখের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশ ওশানোগ্রাফি থেকে ইনস্টিটিউট থেকে আমরা একটি জাহাজ গবেষণা জাহাজ করার চেষ্টা করছি, মাঝারি বা ছোট আকারের 30 মিটারের মধ্যে। গবেষকেরা বলছেন, সমুদ্রে প্লাস্টিক দূষণ বেড়েই চলেছে। সেই সাথে নদীবাহিত পলির কারণে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে কিছু এলাকায় পানি ঘোলাটে থাকে। সূর্যের আলো পানির গভীরে যেতে না পারায় তিমির অন্যতম খাবার ফাইটোপ্লাঙ্কটন জন্মাতে পারছে না। তবে এ বিষয়ে বিশদ কোনো গবেষণাও নেই। যখন মাছ ধরা নিষিদ্ধ থাকে, যেতে পারে না, তখন আবার বিদেশি জাহাজগুলো ওদিক দিয়ে চলছে কিনা, অন্য দেশের মাছ ধরার বোট বড় বা ট্রলার গুলো আসছে কিনা, এই বিষয়গুলোকে নিয়মিত আমাদেরকে কিন্তু পর্যবেক্ষণে রাখতে হবে। এর আগে 2020 সালের জানুয়ারিতে সেন্ট মার্টিন উপকূলের সাগরে ভাসতে দেখা যায় একটি মৃত ব্র্যাডস হোয়েল। 2018 সালের মে মাসের কুয়াকাটা সমুদ্র সৈকতে মৃত অবস্থায় ভেসে আসে বড় আকারের আরেকটি ব্র্যাডস হোয়েল। এই নিয়ে গত 4 বছরে 4টি মৃত তিমি পাওয়া গেল। তবে কোনো তিমিরই মৃত্যুর কারণ জানা যায়নি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের তারাইলে স্কুল ছাত্র রিফাতকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার চর তালচাঙ্গা গ্রামের পাটক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে রিফাত শুক্রবার রাতে নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির পাশে পাটক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। শিশুটির ঘাড় ও গলাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায়, রিফাতের বাবা দ্বিতীয় বিয়ে করায় তার মায়ের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। এই ঘটনায় রিফাতের বাবা মা ও সৎ মা সহ আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। টানা কয়েকদিনের মতো ভারতে আবারও একদিনে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় সেখানে নতুন রোগী মিলেছে 2,60,000। এদিকে বিশ্বে একদিনে করোনায় আরও 11,500 মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 7,79,000। একদিনে সবচেয়ে বেশি 2,800 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ভারতে, মারা গেছে প্রায় 1,500 মানুষ। মহারাষ্ট্রে শনাক্ত 67,000 নতুন রোগী। যুক্তরাষ্ট্রে 710 জনের মৃত্যু এবং 62,000 নতুন রোগী মিলেছে। এছাড়াও পোল্যান্ডে 616, মেক্সিকোতে 480 এবং ইউক্রেনে 440 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে থেকে আসা মানুষদের 10 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে ফ্রান্স। লিবিয়ায় শুরু হয়েছে ভ্যাকসিন কর্মসূচি। করোনা নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি সফলতা দেখিয়েছে চীন। প্রায় সবকিছুই স্বাভাবিকভাবে চলছে সেখানে। ফলে করোনার টিকা নিতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না দেশটির মানুষ। তাই টিকা নিতে আগ্রহ বাড়াতে বিনামূল্যে ডিম উপহার বা মূল্য ছাড়ের কুপন দেওয়ার মতো উদ্যোগ নিয়েছে চীন সরকার। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় চীনের হুবেই প্রদেশের উহানে। এরপর থেকে সর্বাত্মক লকডাউনে যায় শহরটি। কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় পুরো চীন জুড়ে। সঠিক সময়ে কার্যকর পদক্ষেপের কারণে কয়েক মাসের মধ্যেই করোনা নিয়ন্ত্রণে সফল হয় চীন। স্বাভাবিক জীবনে ফেরে মানুষ। ভাইরাস নিয়ন্ত্রণে আসার পাশাপাশি টিকার কার্যকারিতা নিয়ে সংশয়ের কারণে করোনা ভ্যাকসিন নিতে অনীহা দেখায় চীনের নাগরিকরা। তাই টিকা নিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নতুন কৌশল নিয়েছে চীন। 60 বছরের বেশি বয়সী যারা টিকা নিচ্ছেন তাদেরকে উপহার হিসেবে দেয়া হচ্ছে ডিম। এছাড়া কেনাকাটার ক্ষেত্রেও তারা পাচ্ছেন বিশেষ মূল্য ছাড়। এত ধরনের দাবি করা হয়েছে যে আমি বিভ্রান্ত ছিলাম। প্রথম থেকে যদি আমাদের বলা হতো 60 টিকা দেওয়া জরুরি এবং ভালো কাজ করে, তাহলে আমি শুরুতেই টিকা নিতাম, সমাজের বোঝা হতাম না। বেজিং এর একটি মন্দিরে আবার ভ্যাকসিন নেয়ার প্রমাণ দিতে পারলে দেয়া হচ্ছে বিনামূল্যে প্রবেশের অনুমতি। প্রথমে আমার সহকর্মীরা ভ্যাকসিন নিতে চায়নি। এরপর যখন বলা হলো ভ্যাকসিন না নিলে আমরা কাজে আসতে পারবো না, তখন আমরা সবাই টিকা নেই। কোনো অসুবিধাও হয়নি। ভিন্নধর্মী এই কৌশলে বেশ সাড়াও পাওয়া গেছে। শুরুর স্থবিরতা কাটিয়ে গতি এসেছে চীনের টিকা কার্যক্রমে। 140 কোটি নাগরিকের দেশ চীনে 56 কোটি মানুষকে জুনের মধ্যে টিকার আওতায় আনার লক্ষ্য দেশটির সরকারের।
সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তা বাহিনী প্রধান মিন অং লাইং। অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখলের পর এটাই হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় মিন অং লাইংয়ের আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী 24 এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান সম্মেলন শুরু হওয়ার কথা। এদিকে নববর্ষ উপলক্ষে 23,000-এরও বেশি কারাবন্দীকে মুক্তি দিয়েছে জান্তা সরকার। মুক্তি পাওয়াদের মধ্যে 137 জন বিদেশি রয়েছেন। অবশেষে শিরোপা খরা কাটল বার্সেলোনার। কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলল কাতালানরা। জোড়া গোল করেছেন লিওনেল মেসি। সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে শুরুটা হতাশার ছিল বার্সা। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় 60 মিনিট পর্যন্ত। অবশেষে গ্রিজম্যানের কল্যাণে প্রথম লিড নেয় তারা। এর কিছুক্ষণ পর জাল খুঁজে নেন ডি ইয়ং। ফাইনালের মঞ্চে হতাশ করেননি আর্জেন্টাইন সুপারস্টার মেসি। দুর্দান্ত গোলে স্কোর লাইন 3-0 করেন এই তারকা। ম্যাচের শেষ গোলটিও আসে নাম্বার 10-এর পা থেকে। 12 মিনিটে 4 গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বিলবাও। শ্রীলঙ্কায় প্রচণ্ড গরমে স্বস্তিতে নেই ক্রিকেটাররা। চ্যালেঞ্জ বেশি পেস ইউনিটের। টেস্ট একাদশে কজন পেসার থাকবে তা নিয়ে চিন্তা বেশি। পাল্লিকেলের কন্ডিশন অবশ্য সংখ্যাটা বড় করার পক্ষে। বাংলাদেশের সাবেক কোচ সারোয়ার ইমরানের পরামর্শ, পেস বান্ধব উইকেট হলে খেলাতে হবে 3 পেসার। মুস্তাফিজের শূন্যতায় দায়িত্ব নিতে হবে বাকিদের। প্রাথমিক দলে পেসারদের আধিক্য, অবশ্য প্রস্তুতি ম্যাচ শেষে সংখ্যাটা নেমে আসবে। পাল্লেকেলের স্পোর্টিং উইকেটে ম্যানেজমেন্ট কোন পথে হাঁটবে? ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে স্ট্র্যাটেজি ছিল অভিন্ন। 2 টেস্টে খেলানো হয়েছে 1 পেসার, কিন্তু শ্রীলঙ্কার কন্ডিশনে পেস অ্যাটাক বড় করার সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশের প্রথম টেস্ট কোচ সারোয়ার ইমরানের পরামর্শ, উইকেট দেখে নিতে হবে সিদ্ধান্ত। আমার মনে হয় যে পিচের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে একাদশে কজন পেসার খেলবে, কজন স্পিনার খেলবে। যদি পেস বান্ধব উইকেট হয় অবশ্যই 3 জন পেসার খেলানো উচিত, আর উইকেটে যদি কিছুই না থাকে স্পিনার বেশি খেলানো উচিত। মুস্তাফিজ ছাড়া অনভিজ্ঞ পেস অ্যাটাক। মোটে 10টা টেস্ট খেলেছেন রাহি। ইবাদত টেস্ট খেলেছেন 1 বছর আগে। বেশ কয়েক বছর হয়ে গেল তাসকিন খালেদ টেস্ট দলের বাইরে। এমন লাইন আপ দিমুত করুণারত্নের দলকে ভোগাতে পারবে কি? টেস্ট ক্রিকেটে মুস্তাফিজ নবীন। যদিও কয়েক বছর ধরে মুস্তাফিজ ক্রিকেট খেলছে, কিন্তু টেস্ট ক্রিকেটটা অনেক কম খেলেছে, সেজন্য টেস্ট ক্রিকেটে তার সেই রকম উন্নতি হয়নি। তারপরেও লাস্ট সিরিজে মুস্তাফিজ শ্রীলঙ্কায় ভালো বোলিং করেছিল। এখন যেহেতু মুস্তাফিজ নয়, মুস্তাফিজের কথা বললে হবে না। আমাদের অনেকগুলো পেস বোলার, 7টা পেস বোলার এখানে আছে, যে কারো দায়িত্ব নিতে হবে এবং সেভাবে বোলিং করতে হবে। টেস্টের জন্য জাতীয় লীগ হতে পারত আদর্শ প্রস্তুতি, কিন্তু 2 রাউন্ড শেষে স্থগিত প্রথম শ্রেণীর ক্রিকেট। তাতে ঘাটতি থেকে যাচ্ছে 2 ডিপার্টমেন্টেই। তবে লঙ্কায় প্রচন্ড গরমে পেসারদের চ্যালেঞ্জ বেশি দেখছেন সারোয়ার ইমরান। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। করোনায় মৃত্যুর 56 ভাগের বয়সী 60 শনাক্তের পরে চিকিৎসা নিলে কমে মৃত্যু ঝুঁকি, বলছেন চিকিৎসক। মহাখালীতে 1000 বেডের করোনা হাসপাতাল উদ্বোধন আজ। থাকছে 100 আইসিইউ এবং অক্সিজেন সরবরাহ। চলে গেলেন 80 দশকের সারা জাগানো চিত্রনায়ক ওয়াসিম। ভুগছিলেন কিডনি, ফুসফুস সহ নানা জটিলতায়। 2.5 লাখ ছাড়ালো ভারতে একদিনে করোনা শনাক্তের সংখ্যা। বিশ্বে 24 ঘন্টায় 11,500 জনের প্রাণহানি। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।